তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। বলে আর এক মুহূর্ত দেরি না করে পলকের দিকে আর চোখে একবার তাকিয়ে হনহন করে লাইব্রেরির দিকে চলে গেল। রাত্রি ক্রোধে ফেটে পড়লেও পলক অপলক তাকিয়ে রইল তপার পশ্চাৎ গমনের দিকে। লাইব্রেরিতে গিয়ে নীরব অশ্রু বিসর্জন দিল অনেকটা সময় নিয়ে। নিজের ভাগ্যের উপর ভীষণ রাগ হয় তপার। কি হতো যদি একটুখানি সুখ লেখা হতো সেখানে? কি হতো যদি একান্তই আপন বলে কেউ থাকতো তার? কি হতো যদি ছোটবেলাটা ভয়ঙ্কর না হয়ে একটুখানি মধুর হতো? কি হতো যদি ওই নোংরা হাতটা ছুঁয়ে না দিত ওর ছোট্ট কোমলমতি শরীরটা? আর নিতে পারছে না তপা। ছোট্ট জীবনটা ভীষণ ভারী লাগছে নিজের কাছে। না পারছে নিজের মৃত্যু কামনা করতে, আর না পারছে সহ্য করতে। পলক ঘন্টাখানেক সময় ধরে অপেক্ষা করছে তপার বের হওয়ার, কিন্তু সে তো বের হওয়ার নামই নিচ্ছে না। লাইব্রেরির কোন কোনায় ঘাপটি মেরে আছে কে জানে। এই মেয়ে যে এত লাইব্রেরিতে কি করে ভেবে পায় না পলক। সময় পেলে ছুট লাগায় লাইব্রেরিতে। দীর্ঘ সময় পর ধীর পায়ে বের হলো তপা। গুটি গুটি পায়ে এগিয়ে গেল পলকের দিকে। তপাকে আসতে দেখে পলক নড়ে চড়ে দাঁড়ালো, কিন্তু তপা সেদিকে পাত্তা না দিয়ে নিচের দিকে তাকিয়ে এগিয়ে গেল গেটের দিকে। পলকের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। দ্রুত গতিতে হেঁটে এসে তপার সাথে পা মিলিয়ে বলল, তিয়াশা, কথা শোনো আমার। রাত্রির ব্যবহারের পেছনে আমার কোনো হাত নেই, আমাকে ভুল বোঝো না তুমি। আরো কিছু বলার আগেই তপা পলকের দিকে তাকিয়ে বলল, থামুন আপনি। আমি কিচ্ছু শুনতে চেয়েছি আপনার কাছে? চাইনি তো। তাহলে ভার্সিটিতে এত স্টুডেন্ট সবার সাথেই তো এক ব্যবহার করেন, তাই না? না তো। তবে আমার বেলায় কেন? আমি চাই না, চাই না আপনার এত মনোযোগ। সত্যিই চাই না। আমি হাত জোর করছি, প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। সাধারণ আমি, সাধারণ হয়েই বাঁচতে দিন আমায়। দয়া করে আমার সামনে আর এইভাবে আসবেন না। কোনো 10টা স্টুডেন্টের মতোই ব্যবহার করুন আমার সাথে। দয়া করুন আমায়, দোহাই লাগে। পলক অবাক হয়ে চেয়ে দেখল তপার নিঃসংকোচ আবদার। একবারও বুক কাঁপল না এভাবে বলতে। একবারও ভাবল না পলক থাকবে কি করে তার কৃষ্ণময়ীকে না দেখে। পলক, তুমি কি ভেবেই নিয়েছো এভাবে ভবঘুরে হয়ে জীবন কাটিয়ে দিবে? পলক মায়ের কথা শুনে খাওয়া থামিয়ে দিল। মৃদু সুরে বলল, কি হয়েছে মা, এইভাবে বলছো কেন? পায়েল দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি এখন যোগ্য হয়েছো পলক। তোমার কি মনে হচ্ছে না তোমার এখন অফিসে জয়েন করা উচিত? তোমার বাবার বয়স হচ্ছে, এখনও এত প্রেশার নিতে পারছে না লোকটা। তুমি হয়তো এটাও জানো না কাল বুকের ব্যথার জন্য হসপিটালে যেতে হয়েছিল তাকে। তুমি তো ঠিকমতো বাসায় আসো না, জানবে কি করে? ভার্সিটি লাইফ শেষ হয়েছে 2 বছর আগে, এখনও কেন আঁকড়ে আসো সেখানে? রাজনীতি কি দিবে তোমাকে ওই রাজনীতি? হ্যাঁ, তুমি মানুষের সাহায্য করতে চাও তো করো, তোমার বাবার যথেষ্ট আছে পলক, সেখান থেকে সাধ্যমতো সাহায্য করো তুমি। আমাদের কোনো আপত্তি নেই, আমাদের একটাই সন্তান তুমি, তোমাকে নিয়ে আমাদের চিন্তা হয় পলক। এই অনিশ্চিত জীবনের দিকে আমরা তোমাকে যেতে দিতে চাই না, চাই না তোমার চিন্তায় ধুকে ধুকে মারা যেতে। আমরা চাই তুমি তোমার বাবার ব্যবসার হাল ধরো, নাকি তোমার ক্ষমতা চাই পলক? পলক মাথা নিচু করে বলল, ক্ষমতার লোভ আমার কোনো কালে ছিল না মা। ঠিক আছে, আমি অফিস জয়েন করব। বাবা, আমি আগামীকাল অফিস যাব, তুমি ব্যবস্থা করো। পায়েল খুশি হলেও ছেলের মুখটা দেখে খুশির মাত্রাটা কমে গেল। তোর কি কিছু হয়েছে পলক? রায়হান তাজওয়ার মৃদু স্বরে বললেন। পলক বাবার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, বিরহ চলছে বাবা, তবে সেটা একতরফা বিরহ। রায়হান তাজওয়ার কিছু বুঝতে না পেরে স্ত্রী পায়েলের দিকে তাকালেন জিজ্ঞাসু দৃষ্টিতে। পায়েল স্বামীর দিকে তাকিয়ে ইশারায় বোঝালেন সে কিছু জানে না এ ব্যাপারে। একদিন দুদিন করে 15টি দিন পার হয়ে গেছে। তপা পলকের দেখা পায়নি। প্রথম দিকে ব্যাপারটা আমলে না নিলেও দিন গড়াতে থাকলে তপা চিন্তিত হয়ে পড়ল। কেন আসছে না লোকটা? প্রান্তকে ফোন করে কিছু জানতে চাওয়ারও সাহস হচ্ছে না তার। পাছে প্রান্ত কি না কি ভেবে বসে। অগত্যা দিন গুনতে থাকলো পলকের ফিরে আসার। পলক অফিসে নিজেকে মানিয়ে নিয়েছে, বাবার সাথে নিয়মিত অফিস করছে সে। সেদিনের পর থেকে আর ভার্সিটি মুখও হয়নি। তবে তপাকে না দেখেও থাকেনি। 3 দিন যেতেই মারাত্মক হাঁসফাঁস লাগতে শুরু করে। আর থাকতে না পেরে টুক করে রাস্তা থেকে দেখে চলে এসেছে।
দেখেছে কৃষ্ণময়ীর মায়াময়ী রূপ, সেটাও পৃথার সাহায্যে। প্রান্তর থেকে পৃথার নাম্বার নিয়ে পৃথাকে বলেছিল তপাকে নিয়ে বাইরে বের হতে। তাছাড়া তো তপার দেখা পাওয়া ভার, ক্লাস আর জরুরি দরকার ছাড়া সে বারমুখ হয় না। 15 দিন পর আবার পলকের ফোন পেয়ে পৃথা মুচকি হাসল। আবার বোধহয় তৃষ্ণা পেয়েছে পলকের, সেটা ভেবে ফোন ধরেই বলল, ভাইয়া আবার তৃষ্ণা পেয়েছে? পলক পৃথার মুখে এহেন কথা শুনে কেসে উঠল। লাজুক হেসে বলল, তা তো পেয়েছি বটে। আমি কিন্তু আর বাইরে নিয়ে যেতে পারবো না, ওর শরীরটা ভালো নয় তেমন, কাল হালকা জ্বরও এসেছিল। পলক উদ্বিগ্ন হয়ে বলল। সে কি, ঠিক আছে এখন হসপিটালে নিয়ে যেতে হবে? পৃথা হাসল, ভালো লাগার হাসি। না ভাইয়া, হসপিটালে নেওয়ার মতো বাড়াবাড়ি হয়নি, ঠিক আছে মোটামুটি। ক্লাসেও গিয়েছিল আজ, বেশি সমস্যা হলে তো যেত না। যাই হোক, আপনি হঠাৎ কল দিলেন? পলক আমতা আমতা করে বলল। দেখতে ইচ্ছে করছিল কিন্তু। পৃথা হাসি লুকিয়ে বলল, ছবিতে মন ভরবে? অগত্যা রাজি হলো পলক। নাই মামার থেকে কানা মামা ভালো। সামনে থেকে না দেখতে পারলেও ছবি দেখে মন ভরিয়ে নেয় আশায় বুক বাঁধল। ঘণ্টাখানেক যেতেই মেসেজের টুংটাং শব্দে পলক হুড়মুড়িয়ে পড়ল ফোনের ওপর। মোবাইলের স্ক্রিনে স্পর্শ করতেই ভেসে উঠল তপার মোহময়ী মুখখানা। 3টে ছবি দেখার পর সামনে এলো 3 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও, যেখানে তপা বিছানায় বসে চুলে তেল দিচ্ছে। লম্বা ঘন কালো চুলগুলো গাত্র পেরিয়ে বিছানায় লুটোপুটি খাচ্ছে। মাঝে মাঝে তপা বিরক্তিকর শব্দ করছে মুখ দিয়ে, মনে হচ্ছে চুলগুলোর উপর ভীষণ বিরক্ত সে। পলক আয়েসি ভঙ্গিতে বসে গভীর মনোযোগ দিয়ে দেখছে তার কৃষ্ণময়ীর কেশরাশি। তেল দেয়া শেষ করে চিরুনি করতে শুরু করলো। এর মাঝে একবার সোজা তাকিয়ে মৃদু হেসে বলল, হয়েছে তো ভিডিও করা, এবার রেখে দে, আমার অস্বস্তি হচ্ছে। আর একটু, তুই চিরুনি কর না, চুল বাঁধা ভিডিও করবো তো। পৃথার কণ্ঠস্বর ভেসে আসলো, কিন্তু তাকে দেখতে পেল না পলক। হয়তো ফোনটা ধরেছিল সে। চিরুনি করা শেষে হাঁটু অবধি লম্বা চুলগুলো বেনুনি করে নিল। ব্যাস, এতটুকুই। এতটুকুতেই মনের কোণে প্রশান্তির হাওয়া বয়ে গেল। পলক আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। জীবনটা নতুন লাগছে তার, সবকিছু কেমন অন্যরকম। সুখ সুখ অনুভূত হচ্ছে তার, মনে হচ্ছে যেন সুখের অসুখ হয়েছে। দীর্ঘ 22 দিন পর কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল তপা। পার্কিং জোনে বাইকের ওপর বসে গভীর মনোযোগ দিয়ে গেটের দিকে তাকিয়ে আছে সে। তপা ধীর পায়ে পলককে অতিক্রম করে চলে গেল। কাছাকাছি এসে আর তাকালো না একটা বারের জন্য। তাকালেই দেখতে পেত একজন মানুষ কতটা ব্যাকুল হয়ে অবলোকন করছে তাকে, কতটা মায়াভরা দৃষ্টি নিয়ে অপেক্ষা করছে সে। কিন্তু আফসোস, সে একবারের জন্য বুঝল না পলকের আকুলতা। কিছুক্ষণ পর তপা তার ভার্সিটির এক বান্ধবী লুবনাকে নিয়ে হাজির হলো পলকের আস্তানায়। পেছনে দাঁড়িয়ে মিহিস্বরে শুধালো, এক্সকিউজ মি ভাইয়া। পলকের কপালের রগগুলো দপদপ করে উঠল। এতদিন পরে এসে কি মধুর বলি শোনাচ্ছে ভাইয়া। হা, শুনেও না শোনার ভান করে নিজের কথা চালিয়ে গেল সামনের গোটা কত মানুষের দিকে তাকিয়ে। তপা গলার জোর আরেকটুখানি বাড়িয়ে বলল, শুনতে পাচ্ছেন? হ্যালো। পলক তখনও পেছন ফিরে তাকিয়ে রইল। তপা এবার বেশ জোরে সরেই বলল, মিস্টার তাজওয়ার, আমি কিছু বলতে চাচ্ছি তো। পলক মুচকি হাসল, কিন্তু তপার দিকে তাকানোর আগে মুখে গম্ভীরতা ফুটিয়ে গমগমে গলায় বলল, জি বলুন। তপা আমতা আমতা করে বলল, আসলে কয়েকদিন যাবৎ ক্যাম্পাসের বাইরে কিছু বখাটে হ্যারাস করছে সব মেয়েদের, মাঝে মাঝে ক্যাম্পাসে এসেও হানা দিচ্ছে। পলক ভ্রু কুঁচকে বলল, সো আমি কি করতে পারি? সবার প্রবলেম সলভ করার দায়িত্ব নিশ্চয়ই একা আমার নয়। আপনি বরং দায়িত্ব নিয়ে নিজের সমস্যা নিজের সমাধান করুন। তপা আশা ক্ষুণ্ণ হলো। পলক এভাবে বলবে ও ভাবতেই পারেনি। মন খারাপ করে বলল, আমি আমার জন্য বলছি না, আমাকে কে কি বলবে, আমি তো সবার মতো রূপবতী বা রূপসী নই। কিন্তু বাকি মেয়েগুলো ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে। কাল একজনে ওড়না টেনে নিয়েছে। এভাবে চলতে থাকলে মেয়েগুলো ক্লাস করবে কি করে? পলক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, মিস তিয়াশা, আপনি নিচের চরকায় তেল দিন, অন্যটা না ভাবলে চলবে। তপা মাথা নিচু করে ফেলল। চোখের কার্নিশে বিন্দু বিন্দু জল জমতে শুরু করেছে। যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে, কিন্তু ও চায় না এই নাক উঁচু লোকটার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে। তাই লোকটার হাত ধরে বলল, ক্লাস শুরু হয়ে যাবে, চল।
লুবনা হাতটা ছাড়িয়ে পলকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ওরা অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। কাল একজন আর ওন্না টেনে নিয়েছিল, তপা প্রতিবাদ করায় ওর হাত ধরে অশ্লীল কথা শুনিয়েছে, আজে বাজে ইঙ্গিত দিয়েছে। আপনি প্লিজ কিছু একটা করুন, আমরা অন্য কাউকে ভরসা করতে পারছি না। আপনি একদিন ভার্সিটিতে আসেননি, আমরা কতটা অসহায় ছিলাম বলে বোঝাতে পারবো না। আপনি ওদের একটা ব্যবস্থা করুন দয়া করে। পলক গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, ক্লাসে যাও। 308 নম্বর রুম। বিশালাকার এই রুমটি হলরুম। হলরুমের সামনে দিয়ে যাওয়ার সময় কানে এক মাদকতাময় সুর ভেসে এলো। থমকে দাঁড়ালো তপা। পা দুটো হঠাৎই তপার সাথে বিদ্রোহ করে নিজেদের চলার গতি থামিয়ে দিল। দরজাটা একটু ঠেলে ভিতরে উকি দিল তপা। অদূরে চেয়ারে বসে গিটারের টুংটাং শব্দ তুলে চোখ বন্ধ করে সুরের ঝংকার তুলছে পলক। তপা নিষ্প্রভ চাহনিতে চেয়ে রইল কেবল শুভ্র মুখখানিতে। কর্ণকুহরে প্রবেশ করছে হৃদয় কাঁপানো সুর। কৃষ্ণকুলে আমি দাঁড়িয়ে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনে পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে রাখতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে রস্ত্র এলো তাই। আকাশবাণী হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পুবে বাতাস হলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। বুকের ভেতরটায় প্রবল বেগে ঝড় বইছে। শান্ত হতে না পেরে দরজা থেকে পিছিয়ে গেল তপা। এক ছুটে লাইব্রেরিতে গিয়ে বাইরের তাকের সাথে লেগে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। গান শেষ করে দরজার দিকে তাকিয়ে মুচকি হাসল পলক। একবারের জন্য সে দেখেছিল তার কৃষ্ণময়ীর মুগ্ধ চাহনি, দেখেছিল হরিণী চোখের কার্নিশে চিকচিক করা নোনা জলটুকু। ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে লাজুক হাসল পলক। তবে কি কৃষ্ণময়ীও মাতোয়ারা হচ্ছে তার মতো? মনের মধ্যে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে তপার। কেন গাইল সে এই গান? এত মোহনীয় কণ্ঠে কেন গাইতে হবে? তপা যে বেসামাল হয়ে যাচ্ছে, সে কি বুঝতে পারছে না, নাকি ইচ্ছে করে করছে এমন? কিন্তু তপার যে বেসামাল হলে চলবে না। সে তো চাঁদের দিকে হাত বাড়াতে পারবে না। চাঁদ কেবল দূর থেকে দেখাটাই শোভা পায়, হাতে পাওয়াটা তো কল্পনা মাত্র। পরের দিন ক্যাম্পাসে প্রবেশ পথে কোনো আপত্তিকর ঘটনার সম্মুখীন হলো না তপা। কিন্তু বিষয়টা আমলে নিল না। ভাবলো ভেতরে গিয়ে হয়তো তাদের দেখা মিলবে। কিছুদিন ধরে তো এটাই রুটিন মাফিক চলে আসে, হয় বাইরে হ্যারাস করবে নয়তো ভেতরে। কিন্তু আজ ক্যাম্পাসে ঢুকতেই তপার চক্ষু চড়ক গাছ। তপার হাত ধরে বাজে কথা বলা ছেলেটার হাত গলার সাথে ঝুলছে। ভাঙা হাতে ব্যান্ডেজ লাগিয়ে গলায় ঝুলিয়ে রেখেছে। বাকি সাকরেটদের অবস্থাও খুব একটা ভালো নয়। তপা অবাক হয়ে চেয়ে রইল, এদের এই হাল কে করলো? ভাবতে ভাবতে ছেলেটা এগিয়ে এসে মাপ চাইল তপার কাছে। তপা চোখ বড় বড় করে সবটা বোঝার চেষ্টা করছে। একে একে কালকের ঘটনাগুলো মনে করতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল, যা এড়ালো না অদূরে দাঁড়িয়ে থাকা পলক তাজওয়ারের জহুরি দৃষ্টির। নিজেও এক চুটকি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। আপাতত তার কাজ খতম। কৃষ্ণময়ী, আমার ঘুম কেড়ে নিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ? ঘুমিয়ে নাও, যত ইচ্ছে। একবার কাছে পাই, তারপর তোমার শাস্তি হবে, কঠিন শাস্তি। তপা মেসেজ দেখে ভ্রু কুঁচকে ফেলল, বিড়বিড় করে বলল, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মিস্টার কুলক তাজুবারকে বলতে হবে এর হাতটাও গলায় ঝুলিয়ে দিতে, যাতে মেসেজ টাইপ করতে না পারে। পলক রেডি হয়ে খাবার টেবিলে এলো। পায়েল অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল পলকের আসার। কিছু বলার জন্য উসখুস করছে সে। দুলুকমা মুখে দিতেই পায়েল আমতা আমতা করে বলল, পলক, তোর সাথে জরুরি কথা ছিল। পলক খাবার চিবাতে চিবাতে বলল, কি বলবে মা? বলে ফেলো তাড়াতাড়ি, অফিসে আজ কাজের চাপ অত্যধিক। পায়েল ভেতরে সাহস সঞ্চয় করে বলল, রাত্রির মা ফোন করেছিল। পলক ভ্রু কুঁচকে ফেলল। তোমার বান্ধবী তোমাকে কল দিয়েছে, ভালো কথা, কিন্তু সেটা আমাকে কেন বলছো? তোর সাথে রাত্রির বিয়ের ব্যাপারে কথা বলছিল। এখন তো অফিসে জয়েন করেছিস, বিয়ে করবি না?
পলক খাওয়া থামিয়ে দিয়ে অবাক হয়ে চেয়ে বলল, আমি কবে বললাম রাত্রেকে বিয়ে করব? হ্যাঁ, বিয়ে তো আমি অবশ্যই করব, তবে অন্য কাউকে, তোমার রাত্রিকে নয়। সেটা ওকে এবং ওর মা দুজনকে খুব ভালো করে বুঝিয়ে দাও। কেন? পলক সোজা হয়ে আয়েশি ভঙ্গিতে বসে বলল, একটাই জীবন মা, এই ছোট্ট জীবনে আমি সুখী হতে চাই, সংসারে হতে চাই, ভালোবাসতে চাই, ভালোবাসা পেতেও চাই। কিন্তু ওকে বিয়ে করলে এর একটা আমার কপালে জুটবে না। হ্যাঁ, এটা সত্যিও আমাকে চায়, মারাত্মক ভাবিয়ে চায়, কিন্তু সেটা কেবলমাত্র ওর জেদ, ভালোবাসা নয় মা। ওর মতো মেয়েরা সংসারে বাঁধনে বাধা পড়তে চায় না, কেবল উড়ু পাখির মতো উড়ে উড়ে বেড়াতে চায়। তুমি আমাকে রাজনীতি থেকে দূরে যেতে বলেছ, আমি বিনা বাক্যে সরে গেছি। রাজনীতি আমার জীবনে খুব ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট হলেও সেটা কিন্তু আমার জীবন নয়, জীবনের একটা অংশ মাত্র। কিন্তু বিয়ে, এটা আমার সারা জীবনের প্রশ্ন। আমি তো আমার জীবনকে জেনে শুনে এইভাবে প্রশ্নবিদ্ধ হতে দিতে পারি না। তুমি ওদের বলে দিও পলক তাজও ওর নিজের জীবন সঙ্গে নিজে খুঁজে নেবে, সেটা নিয়ে কারো একবারই মাথা কামাতে হবে না। ভার্সিটি জুড়ে সাজরব, লোকমুখে চলছে কানা ঘোষা। সকলের প্রিয় ছাত্র সংগঠনের সভাপতি পলক তাজওয়ার পদত্যাগ করেছেন, যার আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে আজ। আয়োজিত জনসভার ইতোমধ্যে পৌঁছে গেছে হাজারো ছাত্রছাত্রী। তপার নির্লিপ্ত নয়নে চেয়ে দেখছে তার এতগুলো দিনের চেনা মানুষটার বিদায় বেলার আয়োজনে মেতে ওঠা ছাত্রদের। সত্যি সত্যি লোকটা চলে যাবে ভেবে মন খারাপ হয়ে গেল তপার। কিন্তু তারই বা কী করার আছে? কেনই বা মন খারাপ হচ্ছে? কি হয় সে তপার? আত্মীয়, বন্ধু? না তো, কোনোটাই নয়। তবে কিসের এই বিরহ, কিসেরই বা বিষাদময় অনুভূতি? শুভ্র পাঞ্জাবিতে নিজেকে সজ্জিত করা মানুষটি ধীরে ধীরে উঠে গেল মঞ্চে, যা কেবল এবং কেবলমাত্র তারই জন্য সাজানো। তার পদস্পর্শ পেয়ে যেন মঞ্চটাও আজ ধন্য হয়ে গেল। তপা একধারে তাকিয়ে রইল শুভ্র পাঞ্জাবি পরিহিত মানুষটির দিকে। তাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলে মৃদু হেসে মাউথ স্পিকারে হাত দিয়ে তার লেভেলে নিল সে। গলা ছেড়ে শান্ত কণ্ঠে সামনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং প্রিয় ভাই ও বোনেরা। অসময়ে আপনাদের এভাবে একত্রিত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু কি করব বলুন? বিদায় ঘন্টা বেজে গেছে। চলে যাওয়ার আগে আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে একবার একযোগে দেখার বড্ড ইচ্ছে ছিল, তাই তো আয়োজন। আমি বিশ্বাস করি একজন মানুষের সার্থকতা নিহিত থাকে তার কর্মে। আমি চেষ্টা করেছি আমার সবটুকু দিয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে, তাদের সমস্যার সমাধান করতে। কিছু সময় পেরেছে, আবার হয়তোবা কিছু সময় পারেনি। আমার চোখের সামনে হওয়া অন্যায়গুলোর প্রতিবাদ আমি করেছি। এর জন্য অনেকের সাথে ঝগড়া মারামারিতে ছড়িয়ে গেছে। যাদের সাথে এতটুকু অন্যায় আমি করেছি, তারা দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ইচ্ছে ছিল রাজনীতির সাহায্যে মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। না চাইতেও সরে যেতে হচ্ছে আমার স্বপ্নের সেরে থেকে। কিন্তু আমি নেই বলে এটা ভাববেন না যে আমি আর আসবো না। হ্যাঁ, আমি আসবো এখানে। এই ভার্সিটি আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে না আসলে বাঁচবে কি করে? কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার। আমার জায়গায় যে আসবে তাকেও আমার মতো করেই ভালোবাসুন। সবাই অনেক স্বপ্ন নিয়ে এই পথে পা বাড়ায়, সেই মানুষটিকে তার স্বপ্ন পূরণে সহায়তা করুন। সর্বোপরি নিজের ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। জীবন দিয়ে হলেও নিজের দেশকে রক্ষা করুন। আল্লাহ হাফেজ। বক্তব্য শেষ করে নিজের জায়গায় গিয়ে চুপ করে বসে পড়ল পলক তাজওয়ার। সামনে সহস্র শিক্ষার্থী তাদের প্রিয় ভাইদের বিদায় বেলায় বেদনাদায়ক মুহূর্তের সাক্ষী হিসেবে বসে আছে। তপা রয়েছে মাঝামাঝি জায়গায় একটা চেয়ারে বসে। পলক হয়তো তাকে দেখতে পায়নি, কিন্তু তপা দেখেছে খুব ভালো করে। লোকটা সেই যে মাথা নিচু করেছে তার তোলার নামই নিচ্ছে না। আচ্ছা, সে কি কাঁদছে? তপার ভেতরে উত্থাল পাথাল ঢেউ শুরু হয়ে গেছে ততক্ষণে। তবে কি তার মনের কোণেও তৈরি হচ্ছে সুপ্ত অনুভূতি? সজলের ফোন পেয়ে পলক হন্তদন্ত হয়ে ছুটল সিঁড়ির দিকে। দ্বিতীয় তলার সিঁড়ির কাছে পৌঁছতেই দেখল তপা মাটিতে পড়ে আছে। সজল পাশে বসে মাথা চেপে ধরে রয়েছে। পলক দৌড়ে গিয়ে তপার পাশে বসলো। সজলের হাত সরিয়ে দেখল কপালের অনেকটা জায়গা কেটে গেছে। সেখান থেকে দ্রুত বেগে গড়িয়ে পড়ছে গাঢ় লাল রঙা তরল পদার্থ। তপা নিস্তেজ হয়ে পড়ে আছে, হয়তো অজ্ঞান হয়ে গেছে। পলক দিক বেদিক শূন্য হয়ে দুহাত বাড়িয়ে কোলে তুলে নিল।
দৌড়ে এগিয়ে গেল গেটের দিকে। শুভ্র পাঞ্জাবির বুকের কাজটা রক্তে লাল হয়ে গেছে, সেদিকে কোনো খেয়াল নেই তার। বেশ কয়েক ঘন্টা পর মিটিমিটি তারার মতো পিটপিট করে তাকালো তপা। চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো পলক তপার হাত ধরে বসে আছে। তপাকে চোখ খুলতে দেখে এক চিলতে হাসি ফুটে উঠল ওষ্ঠ করে। তপা উঠে বসার চেষ্টা করতেই পলক হাত ছাড়িয়ে দুবাহু ধরে সাহায্য করল বসতে। পায়ের দিকে তাকিয়ে তপা আতকে উঠে চেঁচিয়ে বলল, এ কি? বলতে বলতে কপাল চেপে ধরল। মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে তার। মিহি কণ্ঠে বলল, পায়ের এই অবস্থা কেন? আমার ব্যান্ডেজ কেন ভেঙে গেছে? পলক দীর্ঘশ্বাস ফেলে বলল, না, ফ্র্যাকচার হয়েছে। 2 মাস রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। একেবারে বেড রেস্ট, তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তপা চিন্তিত হয়ে পড়ল। সামনে সেমিস্টার ফাইনাল, এখন বেড রেস্টে থাকলে কি করে চলবে? চিন্তার কিছু নেই তো, ঠিক হয়ে যাবে, ডক্টর বলেছে। শুধু শুধু মুখটা হারি করে রাখবে না। তপা চোখ পিট পিট করে বলল, আমি মুখ হাঁড়ি করে রেখেছি? সিরিয়াসলি আমার মুখ হাঁড়ির মতো? পলক ঠোঁট টিপে হাসে। তপা নিজেই কিছুক্ষণ বিড়বিড় করে থেমে গেল। নিজের বাসার সামনে এসে তপা ঈষৎ অবাক হলো। ও তো পলককে ঠিকানা বলে দেয়নি, তবে উনি জানলো কি করে? তপার আকাশ কুসুম ভাবনায় জল ঢেলে পলক মৃদু স্বরে শোধালো, এক পায়ে 1 মিনিট দাঁড়াতে পারবে? তপা আশেপাশে দেখে বলল, আমি তো চিলে কোঠায় থাকি, আপনি তাজমহলের সামনে কেন নিয়ে আসলেন? পলক মুচকি হেসে বলল, কারণ আজ তুমি তাজমহলে থাকবে। আমি কেন এখানে থাকবো? এটা কার ফ্ল্যাট তাই তো জানি না আমি। কোন শাহজাহান এসে তার মমতাজের জন্য বানিয়েছে কে জানে, আমি কেন এখানে থাকবো? পলক ভ্রু কুঁচকে বলল, এত কথা বলতে পারি মেয়েটা? তুমি দাঁড়াতে পারবে? নয়তো দেখো, আমার পকেটে চাবি আছে, বের করো। আচ্ছা নামিয়ে দিন। তপা দেয়ালে ভর দিয়ে এক পায়ে দাঁড়িয়ে চোখ পিটপিট করে দেখছে পলকের কাণ্ড কারখানা। পলক পকেট হাতড়ে চাবি বের করে তালা খুলে দিল। ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে দিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এসে তপাকে কোলে তুলে নিল। তপা অবাক হয়ে কেবল দেখছে পলককে। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা কার ফ্ল্যাট? পলক কেনই বা তাকে এখানে নিয়ে এলো? তপাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তোমার রুমের চাবি দাও। আর কি কি নিয়ে আসতে হবে বলো, আমি নিয়ে আসছি এক্ষুনি। ততক্ষণে তুমি একটু বসো, একা একা পাকনামি করবে না। আমি এসে ওয়াশরুমে দিয়ে আসবো, ওকে? তপা মিনিট খানেক চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, আমাকে আমার রুমে দিয়ে আসুন। পলক জানতো তপা এখানে থাকতে রাজি হবে না। এই মেয়েকে সে এই কদিনে হাড়ে হাড়ে জেনেছে। হাঁটু গেড়ে তপার সামনে বসে বলল, তুমি তো একা একা থাকো, ওয়াশরুমে যেতে হলে কিভাবে যাবে? রাতে খাবে কি? সন্ধ্যা তো হয়ে গেছে। এই বানিয়ে নড়াচড়া করতে পারবে? রাতে মাথার যন্ত্রণা যদি বেড়ে যায় তখন কি করবে? তার থেকে এখানে থাকাটাই কি ভালো নয়? কাল রাতে হসপিটালে মাথার যন্ত্রণায় তুমি কিভাবে ছটফট করেছ সেটা আমি জানি, দেখেছি 2 চোখে। একা একা থাকতে পারবে না তুমি। তপা কিছু না বলে হাত কসলাতে শুরু করেছে। পলকের কথাগুলো সত্যি, কিন্তু তাই বলে ও এভাবে একটা অচেনা মানুষের সাথে থাকতে পারে না। লোকে কি বলবে? তুমি কি আমায় ভয় পাচ্ছ? ভাবছো তোমার সুযোগ নেব? রাত গভীর হলে তোমার উপর ঝাঁপিয়ে পড়বো? তপা চোখ তুলে পলকের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে দুবার মাথা নাড়ালো। পলক ঠোঁট কামড়ে হেসে ফেলল। তপার মুখাবয়ব দেখে পরক্ষণে কিঞ্চিত গম্ভীর কণ্ঠে বলল, তাহলে চাবি দাও। তপা মিহি স্বরে বলল। লোকে কি বলবে? পলক দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি না খেয়ে থাকলে লোকে একবেলা খাবার দেবে, তবে ভাবছো কেন? তাছাড়া তুমি পলক, তাজোর রেসপন্সিবিলিটি। সম্মান হারানোর ভয় পেও না। আমি থাকতে তোমার অসম্মান হবে না, হতে দেব না আমি। তাছাড়া এটা আমার ফ্ল্যাট, এখানে সচরাচর কেউ আসে না। ভয় নেই, তুমি বসো, আমি আসছি 2 মিনিটে, ওকে? তপা বিছানায় বসে চোখ বুলিয়ে নিল রোমের আনাচে কানাচে। গোছানো বেশ পরিপাটি রোম। এলোমেলো ভাবনার মধ্যে হঠাৎ সেদিনে কেক রেখে যাওয়ার ঘটনা মাথা চাড়া দিয়ে উঠল তপার। তবে কি সেদিন পলক ছিল ফোনের ওপারে? তার অর্ডার করা কেকই সে এখানে রেখে গিয়েছিল? পলক দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল তপা মাথায় হাত রেখে বসে আছে। এলোমেলো চুলগুলো পিঠ জুড়ে ছড়ানো ছিটানো। ধীর পায়ে এগিয়ে এসে বলল, নাও, তোমার সব জিনিসই নিয়ে এসছি, এখন ফ্রেশ হয়ে নাও। বলেই তপার বলার অপেক্ষা না করে ঝটপট কোলে তুলে নিল, যেন এটা খুব স্বাভাবিক বিষয়। তপা প্রতিবার কোলে তোলার সময় হাত পা শক্ত করে ফেলে, কিন্তু পলক সেই স্বাভাবিক মনে হয় এটা প্রতিদিন রুটিন মাফিক চলে আসছে।
তপা দীর্ঘশ্বাস ফেলল। লোকটা যে আগাগোড়াই এমন এটা এ কদিনে খুব ভালোভাবে বুঝতে পেরেছে ও, তাই বেশি ঘাটালো না ব্যাপারটা। পলক তপাকে ওয়াশরুমের ভেতরে নামিয়ে বলল। পারবে তো? তপা চোখ ছোট ছোট করে বলল। না পারলে কি এখানেই থাকবেন? পলক মৃদুস্বরে ফিস ফিস করে বলল। তুমি চাইলে আমার কোনো আপত্তি নেই। তপা চোখ পাকাতেই পলক তাড়াহুড়ো করে বলল। যাচ্ছি তো, এভাবে তাকানোর কি আছে? আশ্চর্য। বের হয়ে দরজা টেনে দিতে দিতে মোলায়েম কণ্ঠে বলল। সাবধানে, হ্যাঁ। তপা মৃদু হেসে চোখের পলক ফেলে বোঝালো সে সাবধানেই ফ্রেশ হবে। তপা দরজা ঠেলে চেঁচিয়ে বলল। আমার টাওয়াল কোথায়? পলক জিহ্বায় কামড় দিল। তোয়ালে আনতে ভুলে গিয়েছে। নিজের তালে নিয়ে বাড়িয়ে দিয়ে বলল। ভুলে গেছি, আমার তো ব্যবহার করো। তপা দীর্ঘশ্বাস ফেলে বলল। লাগবে না, আই উইল ম্যানেজ। পলক মৃদু হেসে বলল। আমার কোনো ছোঁয়াচে রোগ নেই। তপা বিনিময়ে আরো একটুখানি হেসে বলল। আমার স্পর্শে যদি আপনি কালো হয়ে যান? পলক ভ্রু কুঁচকে তাকালো। তাহলে আমি বারবার তোমাকে ছুঁয়ে দেব। তপা বিরক্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে তোয়ালে নিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দিল। লম্বা চুলে চিরুনি চালাতে চালাতে তপা কৌতূহলী গলায় বলল। আপনি কি এখানেই থাকেন? পলক হাঁ করে তপার চিরুনি করা গিলছিল। তপার কথায় হক চকিয়ে গেল। কোনো মতে নিজেকে সামলে বলল। হ্যাঁ, না মানে থাকি তো, তবে সবসময় না, যখন প্রয়োজন হয় তখন। তাছাড়া মা বাবার সাথেই থাকি। তপা ভ্রু কুঁচকে বলল। কি এমন প্রয়োজন হয় যে এইভাবে একা থাকতে হয়? পলক হেসে বলল। যখন তোমার মতো কেউ হাত পা ভেঙে মাথা ফেটে হসপিটালিস্ট হয়, তখন তাকে সুস্থ করার দায়িত্ব নিয়ে এখানে নিয়ে আসে। নেতা মানুষ তো, সেজন্য এখানে থাকতে হয়। নেতা শব্দটা শুনে তপা নড়ে চড়ে বসল। পলকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল। আপনি পদত্যাগ কেন করলেন? পলক মলিন কণ্ঠে বলল। মা অনেক আগে থেকে পলিটিক্স থেকে সরে যেতে বলেছিল, আমি চাইনি, কিন্তু এখন আর উপায় নেই। বাবা অসুস্থ হয়ে পড়েছেন দিন দিন, একা ব্যবসা সামলাতে পারছেন না, আর দুটো একসাথে ব্যালেন্স করা তো আমার পক্ষে সম্ভব নয়, তাই একটা ছেড়ে দিলাম। কষ্ট হচ্ছে না? পলক কেবল মলিন হাসল। চিরুনি করা শেষে তপা বেনুনি বাঁধতে শুরু করলো। পলক নিষ্পলক চেয়ে রইল সেদিকে। তপা ভ্রু কুঁচকে বলল। কি দেখছেন বলুন তো? পলক ঘোর লাগা কণ্ঠে বিড়বিড় করে বলল। তোমার চুলগুলো ভীষণ নেশালো কৃষ্ণময়ী। তপা চমকে উঠল। কৌতূহলী দৃষ্টিতে চেয়ে বলল। কি বললেন? কই কিছু না তো। তুমি রাতে কি খাবে বলো তো? ভাত নাকি অন্য কিছু? বলে হনহন করে ছুটে গেল রান্নাঘরের দিকে। তপা ভ্রু কুঁচকে পলকের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল। সামথিং ইজ ভেরি ফিশি। নৈশভোজের পর তপা পলকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল। মিস্টার তাজওয়ার, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? পলক তপার ঔষধ বের করতে করতে বলল। কয়েক মাস যাবৎ আমার ফোনে একটা নাম্বার থেকে মেসেজ আসছে। আমি কল দিলে নাম্বারটা বন্ধ পাই। আপনি কি আমায় এ ব্যাপারে হেল্প করতে পারবেন? পলক ততক্ষণে ঔষধ বের করা রেখে দিয়েছে। নিচু স্বরে বলল। কিভাবে সাহায্য করব? লোকটার হাত ভেঙে দিয়ে, যাতে আর টাইপ করতে না পারে। পলক আচমকা অপ্রস্তুত হয়ে কেসে উঠল। ওষুধগুলো তপার হাতে ধরিয়ে দিয়ে বলল। খেয়ে নাও, আমি আসছি। তপা পলকের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল। আমি বোকা নই মিস্টার তাজওয়ার, নই আমি বোকা। আরও একটি নিস্তব্ধ রাত। নিশুতি রাতে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা তপার মনে হলো কেউ আছে তার পাশে। বন্ধ ঘরে কেউ তাকে গ্রাস করতে ধেয়ে আসছে। শক্ত নোংরা হাতের থাবায় নিজের কোমলমতি শরীরটা হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছে। দম বন্ধ করা অনুভূতি থেকে বাঁচতে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিল, কিন্তু সে এক চুলও নড়ল না। তপা বিড়বিড় করে বারবার মন্ত্র পড়ার মতো বলছে। আমায় ব্যাড টাচ করো না মামু, আমায় ব্যাড টাচ করো না, আমি মরে যাব, কষ্ট হচ্ছে আমার, মরে যাব আমি। একসময় সর্বস্ব বল প্রয়োগ করে চিৎকার করে উঠে বসল। রূপ অন্ধকার দেখে ভয়ে সিঁটিয়ে গেল। চোখ বন্ধ করে পুনরায় বিড়বিড় করতে শুরু করলো। পলক তপার চিৎকার শুনে হন্তদন্ত হয়ে এসে বাতি জ্বালিয়ে দিয়ে তপার পাশে বসল। তপা নিজেকে গুটিয়ে নিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। পলক আধো আধো শুনতে পেলেও বুঝতে পারল না কিছুই। শান্ত করতে তপার হাত ধরতে তপা ঢলে পড়ল পলকের বাহু ডোরে। পলক তপাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও চুপচাপ বসে রইল পাশে। কপালে চিন্তার রেখা স্পষ্ট তার। কি এমন ঘটেছিল মেয়েটির জীবনে? কেন অন্ধকারে এত ভয় তার?
তপা ঘুম ভেঙে সামনে তাকিয়ে চমকালো। সামনে পলক ধ্যানমগ্ন হয়ে বসে আছে। তপা উঠে বসতে বসতে বলল, আপনি এখানে? পলক তপার দিকে তাকিয়ে নিষ্প্রাণ হাসল। তপা পলকের চোখ দেখে আটকে উঠে বলল, রাতে ঘুমোননি? পলক তপার চোখের দিকে সরাসরি তাকালো। ছোটবেলা কি হয়েছিল তোমার তিয়াশা? তপা আমতা আমতা করে বলল। মানে? পলক তপাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলল, মানেটা তুমি খুব ভালো করে জানো। কেমন হয়েছিল যে তুমি অন্ধকারকে এত ভয় পাও? কেন নিজেকে হারিয়ে ফেলো অন্ধকারে? কেন তিয়াশা? তপা নিচের দিকে তাকিয়ে নিজেকে সামনে নিল। তার দুর্বল হলে হবে না। কাল রাতে কিছু হয়েছে? পলক কপালে আঙুল বড়িয়ে বলল। এটা আমার প্রশ্নের উত্তর নয়। কি হয়েছিল আমাকে বলা যায় না? তপা নিনিমেষ তাকিয়ে বলল। না মিস্টার তাজওয়ার, সব প্রশ্নের উত্তর হয় না। পলক 2 মিনিট চুপচাপ তাকিয়ে রইল তপার মুখশ্রীতে। এরপর উঠে দুপধাপ পা ফেলে চলে গেল নিজের রুমে। তপা সেদিকে তাকিয়ে বিড়বিড় করে উচ্চারণ করল, আমাকে পালাতে হবে আবার। আমি অফিসে যাচ্ছি, তোমার কিছু লাগবে? পলকের মুখে এমন বলি শুনে তপা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। আমি কি আপনার বউ যে অফিসে যাওয়ার আগে এভাবে বলে যাচ্ছেন? পলক ভ্রু কুঁচকে তাকালো। তপা ঈষৎ রেগে বলল, আপনি আমাকে ভ্রু দেখাচ্ছেন? পলক আচমকা হেসে উঠল। তপা বিরক্তি ভঙ্গিতে তাকালো। হাসার কি আছে? আশ্চর্য। পলক হাসি থামিয়ে বলল, ভ্রু বলো আর চোখ বলো, এটা দেখানোর একমাত্র এবং একমাত্র অধিকার পলক তাজওয়ারের। সো আমি তো দেখাবই। তুমি শুধু দেখবে, ফুলবে আর ব্যাঙের মতো ডাকবে, ঘ্যাং ওর ঘ্যাং, ঘ্যাং ওর ঘ্যাং। তপা মৃদু স্বরে বলল, আমাকে একটু রুমে দিয়ে আসবেন প্লিজ। পলক চমকে উঠল। রুমে? কিন্তু কেন? এখানে তোমার অসুবিধা হচ্ছে? তুমি তো সুস্থ নাও, আজই কেন? কয়েকটা দিন থাকো। তপা মৃদু হেসে বলল, আমি ঠিক আছি, রুমেই থাকতে পারবো। তাছাড়া একা তো নই, পৃথা আসবে কিছুক্ষণ পর। ও কদিন থাকবে। আপনাকে সবকিছুর জন্য অনেক ধন্যবাদ মিস্টার তাজওয়ার। এখন কাইন্ডলি দিয়ে আসুন আমায়, নয়তো আমি নিজে নিজে চলে যাব। পলক দীর্ঘশ্বাস ছাড়ল। এ মেয়ে কথা শুনবে না সেটা ও খুব ভালো করেই জানে। বিড়বিড় করে বলল, দেখে দেখে ঘাটের মেয়ে প্রেমে পড়তে হলো? না না, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। তপা গলায় আওয়াজ বাড়িয়ে বলল, কি হলো, দিয়ে আসবেন নাকি আমি নামবো বিছানা থেকে? নামি? পলক তপাকে ব্যঙ্গ করে বলল, নামবো? নামবো? নামিয়ে নেমে দেখো, যে পা ভালো আছে ওটাও ভেঙে দেব। শুধু ভেঙে নয়, একদম গুড়িয়ে দেব। তপা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল কেবল। কিভাবে হলো এসব তপা? একবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি এতই পর। প্রান্তর ধমক শুনিয়ে তপা মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, আমি ভেবেছি তুমি হয়তো চট্টগ্রাম চলে গেছো। শুনলে না আবার তখনই চলে আসো, তাই বলিনি। পলকের দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, ও না হয় অজ্ঞান হয়েছিল, ব্যথায় কাতর ছিল, কিন্তু তুই তুই কি আচ্ছা, তুই কি করে পারলি? একবার জানার অধিকার কি আমাদের নেই? পলক ভ্রু কুঁচকে তাকালো। এখন যত অপরাধ পলক তাজওয়ার। পৃথা প্রান্তকে থামিয়ে বলল, ভাইয়া বাদ দাও না, তপা তো ঠিক আছে এখন, এটাই যথেষ্ট। প্রান্ত দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কেমন ঠিক আছে সে তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। না জানি কতটা যন্ত্রণা হচ্ছে আমার ছোট্ট পাখিটার। তপা মৃদু হেসে বলল, ভাই আমি ঠিক আছি, আমার এখন কোনো কষ্ট হচ্ছে না, সত্যি। প্রান্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তপার দিকে তাকিয়ে রইল কয়েক প্রহর। অতপর মৃদু স্বরে বলল, কিন্তু তপা এসব হলো কি করে? এত মারাত্মকভাবে আঘাত পেলি কিভাবে? তপা কিছুটা ভেবে বলল, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। প্রান্ত চমকে উঠল। উঁচু গলায় বলল, সে কি, লিফট কাজ করে না? লিফটে ওঠানামা করলেই তো দুর্ঘটনা ঘটতো না। তপা মাথা নিচু করে বলল। লিফটে ভয় লাগে ভাইয়া। প্রান্ত মোলায়েম কণ্ঠে বলল, লিফটে ভয় কিসের আপু? একদিন লিফটে আটকে গিয়েছিলাম, কারেন্ট চলে গিয়েছিল, অনেকক্ষণ লেগেছে লিফট খুলতে। ইনফ্যাক্ট আমি জানিই না কখন খুলেছে, আমি তো আধা অজ্ঞান ছিলাম তখন। পলক মৃদু স্বরে বলল। সেদিন যান্ত্রিক ত্রুটির কারণে লিফট এতক্ষণ আটকে ছিলাম। সবসময় তো এরকম হয় না। প্রান্ত চমকে উঠে বলল। তারপর কি হয়েছিল? লিফটের ভেতরে আর কেউ ছিল না? তপা পলকের দিকে তাকালো। পলক মৃদু স্বরে বলল, আমি ছিলাম। তিয়াশা আধা নয়, পুরো অজ্ঞান অবস্থায় ছিল। বাপরে,
সে কি কাঁপাকাঁপি তোর বোনের? আমি তো আরেকটা হলে মৃগরোগী ভেবে বসতাম। তপা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল পলকের দিকে। পলক তা দেখে ঠোঁট কামড়ে হেসে আশেপাশে তাকালো। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সাথে কি শুধু দুর্ঘটনাই ঘটে নাকি? তপা অবুঝের মতো মুখভঙ্গিতে মাথা ওপর নিচ করে সায় জানালো। পরক্ষণে কিঞ্চিত গম্ভীর গলায় বলল, কিন্তু ভাইয়া, আজকের ব্যাপারটা নিছকই দুর্ঘটনা নয়। আমার মনে হচ্ছে এটা কারো কারসাজি, কেউ ইচ্ছাকৃতভাবে আমায় ফেলে এসেছে। পলক প্রান্ত দুজনেই চমকে উঠল। পলক ভ্রু কুঁচকে বলল, তুমি শিওর? আরো আগে কেন বলনি? তপা ভাবার ভঙ্গিতে বলল, স্বর না বলেই বলিনি আমি, তবে আমার মনে হচ্ছে এমনটা। আমি নামার সময় তেমন ভিড় ছিল না, আমি খামখেয়ালিভাবেও নামিনি। 3 তলা অবধি ঠিকই ছিল, তবে 2য় তলার প্রথম ধাপ পার হয়ে 2য় ধাপে পা রাখতেই মনে হলো কেউ ইচ্ছে করে পায়ের সাথে পা লাগিয়ে দিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই পড়ে গেলাম, তারপর আর মনে নেই আমার। পলক কিছু বলতে চাচ্ছিল, তার আগেই তপা আবারও বলল, সিঁড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, রাইট? তপার কথা শুনে পলক মৃদু স্বরে বলল, ব্রিলিয়ান্ট। তুমি কি কাউকে সন্দেহ করছো? তোমার ক্লাসের কেউ বা রাত্রে? তপা দীর্ঘশ্বাস ফেলল। ভার্সিটি জীবনে তার কেবল দুটোই শত্রু, এক রাত্রি, 2 পলক তাজওয়ার। দুজনেই কেউই শান্তি দেয় না। বন্ধ রুমে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে রাত্রি। নিকষ কৃষ্ণ আধারে হাতের আঙুলটা পর্যন্ত দেখা যাচ্ছে না। রাত্রি চোখ মেলে আশেপাশে দেখতে চেষ্টা করে ব্যর্থ হয়ে মুখ দিয়ে বিরক্তকর শব্দ করল। ভার্সিটির চত্বরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সে। হঠাৎ এক ছেলে এসে বলল পলক তাজওয়ার ডাকছে। রাত্রির সন্দেহ হয় পলক কেন ডাকবে, কিন্তু পরক্ষণেই ভাবলো হয়তো দরকার, তাই ছুটে গেল গেটের বাইরে। সেখান থেকে কিছু বুঝে ওঠার আগে বন্দি হয়ে গেছে সে। গেটের বাইরে আসতেই কেউ হ্যাসকা টানে গাড়িতে তুলে নিল। তার মুখটা দেখার আগেই অবচেতনে চলে গেল রাত্রি। কতক্ষণ যাবৎ বসে আছে এভাবে তা জানা নেই রাত্রির। বিরক্ত যখন চরম শিখরে, তখন খুট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করল কেউ। অন্ধকারের মায়া কাটিয়ে দরজার ফাঁক গলে কিছু আলো ভেতরে প্রবেশ করল। তবে আধো আলো আধো অন্ধকারে কিছু বুঝে ওঠার আগে পুনরায় বন্ধ হয়ে গেল দরজাটা। কিন্তু এতটুকু সময় দুটো পুরুষ অবয়ব রাত্রি স্পষ্ট দেখতে পেয়েছে। মুহূর্তেই গা হাত পা ঠান্ডা হয়ে গেল তার। গলা শুকিয়ে কাঠ, হৃৎপিণ্ড কেঁপে উঠল। কি হবে তার সাথে? এরাই বা কারা? আদৌ বেঁচে ফিরতে পারবে তো? আরও একটা শব্দ হলো বন্ধ ঘরে। সুইচ অন করার শব্দ। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে দিনের আলোর মতো চকচক করে উঠল ঘরটি। হঠাৎ আলোয় রাত্রি চোখ বন্ধ করে ফেলল। কিয়ৎক্ষণ পরে পিট পিট করে যা দেখলো তাতে তার অক্ষিজোড়া কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল। পলক তাজর দাঁড়ানোর সামনে, সাথে প্রান্ত শাহরিয়ার। রাত্রি চোখ পিট পিট করে বলল, তোরা দুটো একসাথে এখানে? আমাকে বেঁধে রেখেছিস কেন? কি চাই তোদের? পলক চেয়ার টেনে রাত্রির মুখোমুখি বসে বলল, তোকে একটা সিনেমা দেখানোর আছে। সহ্য বললে তো আসবে না, তাই কিডন্যাপ করে নিয়ে আসলাম, তাই না? বল প্রান্ত। প্রান্ত মুস্কি হেসে সায় জানালো। ফোনে সেদিনের ফুটেজ বের করে রাত্রির সামনে ধরল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাত্রির তপাকে পেছন থেকে পায়ে পা লাগিয়ে ফেলে দিচ্ছে। রাত্রি একটু দেখেই চোখ বন্ধ করে ফেলল। আজ আর রক্ষে নেই তার। পলক দাঁতে দাঁত চেপে বলল, দেখে নে মন ভরে, কে জানে আর কখনো সিনেমা দেখার সুযোগ পাবে কিনা। রাত্রি কাঁপা কাঁপা গলায় বলল, ছেড়ে দে আমাকে। পলক ফোন বন্ধ করে পকেটে রেখে বলল, কেন করলি এটা? রাত্রি কিছু না বলে মাথা নিচু করে রইল। পলক চিৎকার করে উঠল, বল কেন করলি? তুই জানিস ও কত বাজেভাবে আহত হয়েছে? একটা মেয়ে হয়ে কি করো তুই এত নির্দয়? কেন রাত্রে? কি দোষ ওর? রাত্রি চোখ তুলে তাকালো, কঠিন গলায় বলল, দোষ ওর নয়, দোষ তোর। তুই কেন ওর সাথে এত মিশিস? এর শাস্তি তো ওকে পেতেই হতো। কি আছে ওর মধ্যে যে তোকে শুধু ওর সাথেই চিপকে থাকতে হবে? পলক মৃদু স্বরে বলল। আমি ওকে ভালোবাসি। রাত্রি খ্যাপা বাঘিনীর মতো বলল, ভালোবাসা মাই ফুট। ওর মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? ওকে ভালোবাসতে পারলে আমাকে কেন পারি না পলক? আমি তো তোর সাথে এই ছোটবেলা থেকে আছি। আমার মধ্যে কি কমতি আছে? পলক মুস্কি হেসে বলল, ওর মধ্যে যা আছে তা 1000 বার জন্মালেও তোর মধ্যে আসবে না। তুই যা, তুই তাই রয়ে যাবে। তুই মেয়ে হয়েও পাষাণ্ড, কিন্তু তিয়াশা মায়াবতী। তুই সুন্দরী হয়ে আমার মন কাটতে পারলি না, আরও কৃষ্ণময়ী হয়েও এক পলকে আমার মন কেড়ে নিল। শুধু মন নয়, আমাকেও ঝাঁঝরা করে দিল।
তুই ছোটবেলা থেকে সাথে আছিস, কিন্তু তোর প্রতি আমার কোনো টান নেই। কিন্তু তোর জায়গায় ও থাকলে এতদিনের ডজন খানিক বাচ্চার বাবা থাকতাম আমি। আফসোস, একটা বাচ্চাও নেই আমার। রাত্রি অবাক হয়ে বলল। ও তোর বাচ্চার মা হবে? পলক ভ্রুকুচকে বলল। কেন, তোর কি আমার অ্যাবিলিটি নিয়ে কোনো সন্দেহ হয়? রাত্রি অবাক হয়ে তাকিয়ে রইল। তার চেনা পলক তাজওয়ার এটা নয়। কাঠখোট্টা পলক তাজওয়ার বদলে গেছে। রাত্রি চিনতে পারছে না পলককে। অসহায় মুখ করে বলল। কি হতো আমাকে একটু ভালোবাসতে? মা আন্টিকে বলেছিল বিয়ের কথা। একটা মেয়ে হয়ে আমি মুখ ফুটে বিয়ের কথা বলেছি, কিন্তু দেখ, তারপরও আমি রিজেক্টেড। এটা তো কেবল ওরই জন্য, তাই না? না, তুই আজ আমার জীবনে না এলেও আমি তোকে ভালোবাসতাম না। আমি যেরকমটা চাই আমার জীবনসঙ্গী হিসেবে তুই তার ধারে কাছে নোস। হ্যাঁ, তোর মতো করে তোকে কেউ ভালোবাসবে, কিন্তু ততদিন অপেক্ষা করতে হবে তোর। একটু তো ধৈর্যশীল হতেই হবে, তাই না? রাত্রি খেপে গিয়ে বলল। আমার তোকেই চাই, যে কোনো কিছুর বিনিময়। প্রয়োজনে ওই কালি তপাকে আমি খুন করব, তবুও আমার তোকেই চাই। পলক চোখ বন্ধ করে দুহাত মুঠো করে ফেলল। শক্ত গলায় প্রান্তকে বলল। এর জায়গা যেন তিয়াসার বেডের পাশেরটাই হয়। একটা আচরের জন্য কম না থাকে। বোনাস হিসেবে 2-4টা বেশিও দিতে পারিস। আই ডোন্ট মাইন্ড। ভাই আমার জন্য নতুন বাসা খুঁজে দিতে পারবে? এক রুমের হলেও চলবে, শুধু নিরাপত্তা ব্যবস্থা ভালো হলেই হবে। পারবে? তপার কথা শুনে পলক চমকে তাকালো। প্রান্ত পলকের দিকে এক নজর দেখে আবার তপার দিকে তাকালো। মৃদু স্বরে বলল। এখানে তোর অসুবিধা হচ্ছে? তাহলে তো আমাদের কাছে থাকতে পারিস। তপা দীর্ঘশ্বাস ফেলে বলল। সেটা হয় না ভাইয়া, তুমি তো জানো সবটা। আমি থাকতে পারবো না, ওদের মুখোমুখি হতে চাই না আমি আর। জীবন যেন আমাকে আর ওই পরিস্থিতিতে না ফেলে। আমি আর সইতে পারবো না ভাইয়া। অন্তত পা ঠিক হওয়া পর্যন্ত থাক, আমি সব রকম ব্যবস্থা করব। ওদের মুখোমুখি হতে হবে না তোর, তুই নিজের মতোই থাকবি। তপা কিঞ্চিত ভেবে বলল। কিন্তু ভাইয়ার সামনে তো আমার সেমিস্টার ফাইনাল। এখন বাড়ি গেলে আমার লেখাপড়া ঠিক মতো হবে না। জানোই তো, আন্টিকে সামনে পেলে আমার আর কোনো দিকে মনোযোগ থাকে না, শুধু গল্পই করতে মন চায়। তাছাড়া আমার কেকের ব্যবসা সব ঘেটে যাবে তো ভাইয়া। আচ্ছা, সে না হয় ঠিক আছে, কিন্তু তোর এখানে কি সমস্যা হচ্ছে? পলকও তো এখানেই থাকে, ও তোর খেয়াল রাখতে পারবে, কোনো সমস্যা হলে সাহায্য করতে পারবে। এখানে কি তুই নিরাপত্তার অভাব বোধ করছিস? পলক কিন্তু তোকে যথেষ্ট নিরাপত্তা দিতে সক্ষম। তপা বিড়বিড় করে বলল। যে নিজেই আমার নিরাপত্তা ভঙ্গুর করেছে, সে কি করে নিরাপত্তা দেবে? পলক এতক্ষণে মুখ খুলল। গম্ভীর কণ্ঠে বলল। কেউ কোথাও যাবে না, এই অবস্থায় তো নয়। কথা কানে গেল? তপা চোখ পিট পিট করে চেয়ে রইল। মনে মনে আওড়ালো। লোকটা কি অধিকার ফলাচ্ছে? এত অধিকার বোধ পাচ্ছে কোথা থেকে সে অদ্ভুত। কিন্তু তপা তো যাবেই, আজ না হয় কাল। এই লোকের সামনে সে থাকবে না, কোশমিন কালেও না। তপা ভাইয়ের দিকে অসহায় মুখ করে তাকিয়ে বলল। ভাই প্লিজ, আমি থাকতে চাই না এখানে, কিছু একটা করো। প্রান্ত বোনের মাথায় হাত বলিয়ে বলল। আচ্ছা, আমি দেখছি। পলক চোখ ছোট ছোট করে তাকালো প্রান্তের দিকে। মিনিট খানেক তাকিয়ে রইল। এরপর কণ্ঠ খাদে নামিয়ে নরম গলায় বলল। হসপিটাল অনেকগুলো বেড কিন্তু এখনো খালি। প্রান্ত ভ্রু কুঁচকে তাকালো। কি শান্ত কণ্ঠ, অথচ কি তেজ। তুই আমাকে হসপিটালে পাঠানোর হুমকি দিচ্ছিস? পলক তীর্যক হেসে বলল। আমি কখন হুমকি দিলাম? আমি তো বললাম মাত্র। এখন তোরা যদি 2 ভাই বোন যেতে চাস, আমার কি করার আছে? আমি তো আর তোদের ইচ্ছে অপূর্ণ রাখতে পারি না। হাজার হোক, একটা মাত্র বাচ্চার মা আমার। প্রান্ত চোখ ছোট ছোট করে বলল। বোন হয় আমার। পলক ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল। বউ হয় আমার। তপা দুজনের কথা শুনে চোখ বড় বড় করে ফেলল। পলকের শেষ উক্তির ফলস্বরূপ চেঁচিয়ে উঠল। কি বলছেন কি আপনি? মাথা ঠিক আছে নাকি সেটাও সময়ের সাথে সাথে গোবর পোড়া ছাই হয়ে গেছে আপনার? পলক ভ্রু কুঁচকে তপার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল। পরক্ষণে কিছুটা ঝুঁকে তপার মুখোমুখি হয়ে বলল। শোনো মে, আমিও তো পেয়েছি, অযথা কথার ফুলঝুরি ফোটাতে পারি না। যা বলি একেবারে ক্লিয়ার কাট। শুনলে শোনো, না শুনলে কানে তুলে দাও। আমি যেমন আগা করে তেমনই থাকবো মরার আগ পর্যন্ত। এইভাবেই মেনে নিতে শেখো। সিনেমা স্টাইলের প্রপোজ আমি করতে পারি না, তাই সরাসরি বলছি, তোমার নাম যখন একবার এই বুকের বাপাসের নরম মাংসপিণ্ডে লেখা হয়েছে, যখন একবার আমার এই বেহায়া হৃৎপিণ্ডে তোমার নামে বিট করতে শুরু করেছে,
তখন তোমাকে তো আমারই হতে হবে, যে কোনো মূল্যেই হতে হবে। সে তুমি চাও বা না চাও, তোমার গন্তব্য এখানে। সারাদিন যেখানে উড়ে বেড়াও, দিন শেষে তোমার এই বুকের উপরে লুটুপুটি খেতে হবে। লুটুপুটি কিভাবে খাওয়াতে হয় তা পলক তাজওয়ারের খুব ভালো করেই জানা আছে। তপা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক প্রহর। এটা প্রপোজ ছিল কি সাংঘাতিক! এটা প্রপোজ হলে ঠিক কাকে বলে সেটা তপার খুব করে জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে। কিন্তু সে কি জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করাটা কি উচিত হবে? ভাবতে শুরু করার আগেই ভাবনায় জল হেরে প্রান্ত বলল। তুই কি ইনডাইরেক্টলি প্রপোজ করলি? পলক ফ্রুকুসকে বলল। ইনডিরেক্টলি কেন বলছিস বেটা? আমি তো ডিরেক্টলি প্রপোজ করলাম, শুনিসনি? আবার বলবো? প্রান্ত চোখ মুখ কুচকে ফেলল। মনে মনে ভাবলো, এর সাথে থাকলে আমার বোনটা না এর কথার কাছে পড়ে জিলাপি হয়ে যায়। অদূর ভবিষ্যতের কথা ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল প্রান্তের। তপার দিকে তাকিয়ে দেখলো তপার ঠোঁটের কোণে ঝুলছে রহস্যময় হাসি। তপা মৃদু আওয়াজে গলা খাকারি দিয়ে বলল। আমি কি কিছু বলতে পারি? তোমার জন্যই তো এত কিছু বলা। তুমি বলবে না তো পাশের ফ্ল্যাটে ভাবি এসে বলবে? আশ্চর্য, বলো তাড়াতাড়ি। তপা পলকের কথা শুনে ঠোঁটে তীর্যক হাসি ফুটিয়ে বলল। আপনার কি মনে হচ্ছে আমি আপনার করা থ্রেট মার্কা প্রপোজাল শুনে আনন্দে কিংকর্তব্য বিমূঢ় হয়ে লজ্জায় মাথা নত করে মোলায়েম কণ্ঠে বলবো আমিও আপনাকে ভালোবাসি প্রাণনাথ? এটাই ভেবেছিলেন আপনি? পলক হাসি আটকাতে ঠোঁট কামড়ে মাথা নিচু করে ফেলল। কিঞ্চিত সময় অতিবাহিত হওয়ার পর তপার দিকে তাকিয়ে গমগমে আওয়াজ তুলে বলল। শোনো মেয়ে, আমি জানি তোমার ঘরের রগ একটা বাঁকা। তাছাড়াও বলতে পারো সেটা আমি সে প্রথম দিনে বুঝতে পেরেছি। সেটা জেনেই তোমাদের বিমুগ্ধ হয়েছে। কেন বলো তো? কারণ সোজাভাবে পল জিনিস আমাকে বেশি টানে না। তেরাভাবে হাসিল করার ভালোবাসার মজা অন্যরকম। ইউ নো হোয়াট, আমার ঘরের রগ তোমার থেকে একটুখানি বেশি তারা। তপা চোখ পিট পিট করে তাকালো। এই যে এই দুনিয়ায় এক পিসি, সেটা এতদিনে বুঝতে পেরেছে তপা। ওয়ান পিস মেড, কারিগর ডেড টাইপ মাল, যা এক পিসি আছে এই ত্রিভুবনে। সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত সেই পিসটাই তপার জীবনে এসে সামানে নাচিয়ে যাচ্ছে তপাকে। তপা কপাল চাপড়ে বিড়বিড় করলো কিছুক্ষণ। পলক ভ্রুকুচকে তপার কার্যকলাপ লক্ষ্য করে বলল। তুমি কি আমাকে ধুয়ে দিচ্ছ মনে মনে? তপা মুখ তুলে পলকের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল। আমাকে কি আপনার কাজের লোক মনে হয়? পলক বা হাত বুকের বা পাশে রেখে মসৃণ গলায় বলল। হুম, তুমি তোমার অর্ধাঙ্গিনী, আমার মনের রানী, আমার এক দুজন বাচ্চার আম্মু। তপা চেঁচিয়ে বলল। ভাইয়া, এই উত্তর প্রজাতির প্রাণীটিকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরাও, নয়তো আমি কিন্তু একে মার্ডার করে দিব নিজ দায়িত্বে। একদম জেলে চলে যাব। পলক ভ্রু কুচকে ফেললো। আবার আবার এই মেয়েটা ইতর প্রজাতির প্রাণী বলল। কিন্তু আশ্চর্য, তার রাগ হচ্ছে না, উল্টো তপাকে আরো রাগিয়ে দেওয়ার জন্য বলল। চলো তাড়াতাড়ি বিয়ে করে বংশবিস্তার করে একটা ইতর প্রজাতির পরিবার সৃষ্টি করে সে পরিবারের রাজা হবে ইতর পলক তাজওয়ার, আর রানী হবে ইতরণী তিয়াশা তাজওয়ার। ভালো হবে না বলো? পলকের কথায় রেগে গেলেও দুটো শব্দ কর্ণকুহরে পৌঁছতেই হিমশীতল বাতাস এসে ছুঁয়ে দিল তপার সারা গাত্র। বুকের বাপাশে রক্তলাল মাংসল বস্তুটি বেইমানি করল তপার সাথে। তার অনুমতিবিহীন মিনিটে 100বার বিট করতে শুরু করলো। তপা চোখ খিচে বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করল। কি ছিল ওই কথাটাতে? কেন এমন অনুভূতি? মাত্র দুটো শব্দ, তিয়াশা তাজওয়ার। প্রান্ত ফোন আসায় ছাদে চলে গিয়েছে অনেকক্ষণ আগে। পৃথা সবার জন্য হালকা নাস্তার ব্যবস্থা করেছে। তপা বিছানার সাথে লাগোয়া দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। ব্যান্ডেজ করা পাটা মেলে দিয়ে অন্য পাটা সামান্য ভাঁজ করে রাখে। পলক তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে তপাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তপার এমন জীর্ণ শীর্ণ অবস্থায়ও তার কাছে ভীষণ আকর্ষণীয় লাগছে, মায়াবী লাগছে। পলক গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠ খাদে নামিয়ে নরম গলায় শুধালো। কৃষ্ণময়ী। তপা ঈষৎ কেঁপে উঠল পলকের মোহনীয় কণ্ঠ শ্রবণ ইন্দ্রিয়ে বাজতেই। পিট পিট করে নেত্র পৈলব আলগা করল। অতি সামান্য দূরত্বে রয়েছে পলকের মুখশ্রী। তপা পিট পিট করে নেত্রেই স্ক্যান করতে শুরু করল। পলকের ভ্রুযুগলের মাঝ বরাবর একটা কাটা দাগ, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটের উপরিভাগেও রয়েছে একটি ছোট্ট কাটা দাগ। নাকটা বেশ উঁচু, ঠিক তার স্বভাবের মতোই। হাসলে নেত্র করে সামান্য ভাঁজ পড়ে, ঠিক যেমনটা এখন পড়ছে। তপা কৌতূহলী গলায় বলল। আপনি কি ছোটবেলায় ঝগড়ুটে ছিলেন? পলক এতক্ষণ তপার দিকেই অপলক তাকিয়েছিল।
সে স্পষ্ট দেখেছে তপাও তার দিকে তাকানো ছিল অনেকটা সময়। এই প্রথম তপা এতটা মনোযোগ দিয়ে দেখল তাকে, ফলস্বরূপ ছোট্ট একটা প্রশ্নও করে ফেলল। পলক জানে তপা কেন এই প্রশ্নটা করেছে, কারণ এর আগেও বহুবার এই প্রশ্নটা করেছে ওকে, কিন্তু সে বুঝেও অবাক হওয়ার ভান করে বলল, কেন বলো তো? আমার চেহারা কি ছোকরুটে? তপা নিমলিত ভঙ্গিতে হাসল। না, ঠিক তা নয়। আসলে আপনার মুখে দুটো কাটা দাগ, সাধারণত ছোটবেলার ঝগড়াঝাটিতেই মুখে দাগ পড়ে, তাই জিজ্ঞেস করলাম আর কি। পলক মনে করার চেষ্টা করে বলল, কিন্তু আমার মুখে তো একটা দাগ, কপালে ভ্রুর মাঝখানে, আরেকটা কোথায়? তপা এক মুহূর্তেও দেরি না করে বলল, কেন ঠোঁটে? আপনি দেখেননি? পলক লজ্জা পাওয়ার ভান করে বলল, ছিতি আসা, তুমি আমার ঠোঁটের উপর এত তীক্ষ্ণ নজর দিয়েছ। ও মাই গড, আমার এখন ভীষণ লজ্জা করছে। না জেনে আর কোথায় নজর দিয়েছ? তপা 440 ভোল্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়েছে। সাধারণ একটা কথা কোথা থেকে কোথায় নিয়ে গেছে এই লোকটা। নিজের কপাল চাপড়াতে ইচ্ছে হলো তপার। ওর বোঝা উচিত ছিল এটা অন্য 5 জন মানুষ নয়, এটা কুলুক তাজওয়ার, ওয়ান পিস মেড কারিগর ডেড টাইপ মাল। এ তো ওভার রিয়েক্টেডের রাজা হবে। তপা কিছু বলছে না দেখে পলক আবারও বলল, এই দাগটা ঝগড়া করতে গিয়ে হয়নি, এটা আসলে কিস করতে গিয়ে হয়েছে। কন্ট্রোলেস হয়ে গিয়েছিলাম তো, তাই কামড়ে দিয়েছে। বলেই চোখ টিপে হাসলো পলক। তপা চোখ বড় বড় করে তাকিয়ে রইল কেবল। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এই লোকটা অবলীলায় কী সব বলে যাচ্ছে, ঠোঁটে কোনো লাগাম নেই তার। তপার সাধ্য থাকলে ঘোড়ার লাগামের মতো বিশাল আকার একটা লাগাম এনে পলকের ঠোঁটে লাগিয়ে দিত, কিন্তু তপার সাধ্যি কোথায় এই ভয়ঙ্কর কাজ করার। তোর মনে কি ভাইয়ার জন্য একটু ভালোবাসা নেই? পৃথার কথা শুনে তপা মুচকি হেসে বলল, আমি তো ভাইয়াকে ভালোবাসি। তোর এতদিনে কেন মনে হচ্ছে আমি ভাইয়াকে ভালোবাসি না? আমি পলক ভাইয়ার কথা বলছি ডিয়ার। তপা ঈষৎ অবাক হওয়ার ভান করে বলল, উনি আবার তোর ভাই কবে থেকে হলো? ভাইয়ার বন্ধু তো ভাইয়াই হবে, তাই না? ভ্রুজোড়ার মাঝ বরাবর সামান্য ভাঁজ ফেলে বলল পৃথা। তপা আবারও এক চিলতে হাসলো, ঠোঁটের করে হাসির রেশটুকু ধরে রেখেই বলল, ভাইয়া আমারও ভাইয়া হয়, তোর একা না। সেই দিক থেকে ভাইয়ার বন্ধু তো আমারও ভাইয়া, রাইট? তাহলে ভালোবাসার প্রশ্ন কেন আসছে? পৃথা চোখ পিট করে তাকিয়ে রইল দুদণ্ড। এরপর মৃদু স্বরে শুধালো, সত্যি করে বল না, ভাইয়া কিন্তু তোকে ভালোবাসে কতটা সেটা তুই পরিমাপও করতে পারবি না। একটুখানি কি ভালোবাসা যায় না? তপা দীর্ঘশ্বাস ফেলল, তার জীবনের ব্যর্থতার দীর্ঘশ্বাস। চোখ বন্ধ করে মনে মনে কথাগুলো গুছিয়ে নিয়ে বলল, ওনার সাথে কি আমাকে মানায় বল? উনি দেখতে কতটা আকর্ষণীয় সেটা নিশ্চয়ই আমায় বলে দিতে হবে না? উনি ছেলে হয়েও ওনার গায়ের রং দেখেছিস, কিন্তু আমার দিকে চেয়ে দেখ। ওনার সঙ্গে কোনো সম্পর্ক সম্ভব নয় রে আমার। ধরে নে বিয়ে হলো আমাদের, কিন্তু তারপর একসঙ্গে কোথাও বের হলে লোকে কি বলবে জানিস? বাদরের গলায় মুক্তোর মালা। আরও বলবে কাকের মুখে পাক্কা আম। এগুলো আমি শুনতে পারবো না রে। উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। কিছু মানুষ আছে যাদের চোখের দিকে তাকালে মন পর্যন্ত স্পষ্ট দেখা যায়। আমার ওনাকে তাদের দলেরই একজন মনে হয়। ওনার মনটা গায়ের রঙের মতোই স্বচ্ছ। ওনার সাথে আমার কোনো দিন কিছু হওয়া সম্ভব নয়। কালা চাঁদ হয়ে জন্মে সাদা মানিকের আশা করতে নেই। উনি হচ্ছেন হোয়াইট গোল্ড, বুঝলি? কালো রঙে যা বেমানান। তুই কখনো ব্ল্যাক ডায়মন্ডের নাম শুনেছিস? ডায়মন্ড মানেই কিন্তু সাদা ফকফকা নয়, ব্ল্যাক ডায়মন্ডও কিন্তু অমূল্য নিখাদ। তো উনি হোয়াইট গোল্ড হলে তুই ব্ল্যাক ডায়মন্ড, ওনার থেকেও বেশি মূল্যবান। তোকে জেনে বুঝে এসে ভালোবেসেছে তপা। একটু তো ভেবে দেখ, ফর্সা রং দেখে ভালোবাসতে হলে ভার্সিটিতে নিশ্চয়ই অনেক সুন্দরী আছে, তাদেরকে আই লাভ ইউ বলতো, তোকে নয়। একটাবার ভেবে দেখ বোন আমার, তোর ভরসা করার মতো কাউকে তো দরকার। একা একার কতদিন? যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে ততদিন। ভাইয়ার দোষটা কোথায় বলবি? ফর্সা রংটাই কি তার ভালোবাসা না পাওয়ার একমাত্র কারণ? তপা মৃদু ধমকের সুরে বলল, তুই থামবি? ভালো লাগছে না আমার। তপা জেদি আপসহীন গলায় বলল, আমি থামবো না আজ, তোকে বলতেই হবে। কেন তপা, কি অপরাধে তুই এত ভালোবাসা পায়ে ঠেলে দিচ্ছিস? তুই কেন দিয়েছিস? তুই তো নিজেই ভালোবাসতি।
তবে কেন সেদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিলি? পৃথা নির্লিপ্ত নয়নে তাকিয়ে রইল। কি বলবে সে? তপা তাড়া দিয়ে বলল, বল, কি হলো? সে তোকে, আমার ভাইকে অপমান করেছে তপা, কলঙ্কিত করতে চেয়েছে তোদের সম্পর্ককে। সে জঘন্য মানসিকতার মানুষকে ভালোবাসতে পারি না আমি। আমার দুজন ভালোবাসা মানুষকে যে কাঁদাতে পারে, তাকে কি করে আমার মনে জায়গা দেব আমি? যে এই মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। অসুস্থ মন নিয়ে তো আর ভালোবাসা যায় না। বলতে বলতে চোখের কার্নিশে জমা হওয়া জলটুকু মুছে ঠোঁটের কোণে মেকি হাসি ফুটিয়ে তপার দিকে তাকালো। তপা পৃথার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ঠিক বলেছিস, অসুস্থ মন নিয়ে তো ভালোবাসা যায় না। আমার তো শরীর মন দুটোই পচে গেছে পৃথা। আমি কি করে তার ভালোবাসা গ্রহণ করি? হ্যাঁ, মানুষটা ভালো, বিশ্বাস ভরসা দুটোই আমি করি তাকে, নয়তো সেদিন একা অসুস্থ অবস্থায় তার ফ্ল্যাটে থাকতে পারতাম না। সেদিন আমার এক মুহূর্তের জন্যও ইনসিকিউরিটি ফিল হয়নি। তার সাথে আমার নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়। তার সামনে থাকলে আমি খুশি থাকি, ভালো থাকি। কিন্তু তাই বলে তো আমি নিজের অতীত ভুলে, নিজের অবস্থান ভুলে তার গলায় ঝুলে যেতে পারি না। পৃথা চোখ পিট পিট করে বলল, তুই ভাইয়া ফ্ল্যাটে ছিলি? তপা মাথা উপর নিচ করে সায় জানালে পৃথা আবারও বলল, তারপরও মনে হচ্ছে তুই ভালোবাসিস না। কারোর সাথে এক ফ্ল্যাটে থাকলেই ভালোবাসা হয়ে যায় না পৃথা। আমার তাকে ভালো লাগলেও আমি ভালোবাসি না তাকে। তার সাথে অনেকটা সময় আমার কেটেছে, সবটাই ভালোভাবে হ্যান্ডেল করেছেন উনি। বাকি জীবনটা ওনার সাথে কাটালে অবশ্যই ভালোভাবেই কেটে যাবে। কিন্তু পৃথা, আমি অন্ধকার জয় করব কি করে? অন্ধকার যে আমায় পুরোপুরি গ্রাস করে ফেলে, আর তার ছোঁয়া, সেটা কি করে সইব আমি? ভালোবাসলে তো আমায় ছুঁয়ে দেবে পৃথা। আমি মরে যাব পৃথা। কারো ছোঁয়ার কথা মনে হলে আমার গা ঘিন ঘিন করে। ভয়ঙ্কর অন্ধকার আমায় গ্রাস করতে ধেয়ে আসে, নিঃশ্বাস আটকে আসে আমার। মনে হয় এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে আমার। ইচ্ছে করে প্রাণটা বেরিয়েই যাক, তারপর সব শান্ত, সব কিছুতে শান্তি বিরাজমান থাকবে। এমনটা হলে ভালোই হবে বল। প্রাণটা বেরিয়ে গেলেই আমি মুক্তি পাবো এই নরক যন্ত্রণা থেকে। কেন হয় না এমন? আমার জীবনটা বড্ড ভারী লাগে কেন? কেন এত দীর্ঘ জীবন আমার? কত মানুষ মারা যায়, আমি কেন এখনো বেঁচে আছি? আমার আয়ু কেন কমছে না পৃথা? আমি বাঁচার শক্তি খুঁজে পাই না আর। বলতে বলতে ফুপিয়ে উঠল তপা। পৃথা এগিয়ে সে তপার মাথাটা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, শুধু নিজের কথাটাই ভাবলি? আমাদের কথা একবারও মনে হলো না? আমি, ভাইয়া, তোর মামার কথা, আমরা কি করে থাকবো? তপা পৃথার কোমর আঁকড়ে ধরে ফুপিয়ে ওঠার মাত্রা বাড়িয়ে দিল। পৃথা ব্যস্ত হলো তপাকে শান্ত করতে। তপা বিছানায় হেলান দিয়ে বসে ফোন ঘাঁটছিল। পরপর কয়েকদিন যাবৎ পাওয়া অর্ডারগুলো ক্যান্সেল করে দিচ্ছে। এই অবস্থায় প্রেশার নিতে মন চাচ্ছে না তপার। যদিও পৃথা বলছিল ও সাহায্য করবে, তবুও মন সায় দেয়নি। এমনিতেই পৃথার ওপর ওর নিজের সব দায়িত্ব গিয়ে পড়েছে। বিছানা গোছানো থেকে শুরু করে তপার গোসলের পরের আধোয়া জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিতে হচ্ছে পৃথার। পৃথা তপার এক পায়ের উপর মাথা রেখে গুনগুন করে সুর তুলছে, প্রাণ চাই চক্ষু না চাই, মরি একই তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যাই সজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মরি একই তোর দুস্তর লজ্জা। বাহ শালি সাহেবা, আপনি তো দারুণ গাইতে পারেন। তা আমার বউটাকেও তো একটু একটু শেখাতে পারেন। এমন রসকসহীন কাঠখোট্টা বউ আমার, একটু একটু মধুর বলিও তো মাঝে মাঝে শুনতে ইচ্ছে করে অধমের। পলকের গলার গমগমে আওয়াজ শুনে পৃথা হক চুকিয়ে উঠে বসল। তপা তাড়াহুড়ো করে পাশে মেলে রাখা ওড়নাটা টেনে গায়ের সাথে জড়িয়ে নিল। দরজার দিকে তাকিয়ে দেখল পলক হাত মুড়ে বুকের সাথে লেপ্টে রেখে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এক পা সামান্য উঁচু করে, মাথাটা একটুখানি কাত করে দরজায় ঠেকানো। তপা এক নজর দেখে চোখ ছোট ছোট করে বলল, আমার অসভ্যের মতো রকটা করে কেন ঢুকে পড়েছেন? আপনি জানেন না কারোর রুমে ঢুকার আগে পারমিশন নিতে হয়, তাও আবার দুটো মেয়ের রুম। পলক ঠোঁট কামড়ে হেসে বলল, জানি আমি ম্যানারলেস নই। তোমরা ভাই বোন নাকি জন্মে ছুঁয়ে আমাকে ম্যানার শেখানোর জন্য। অন্য কারো রুম হলে অবশ্যই নক করে ঢুকতাম। এটা আমার বউয়ের রুম। বউয়ের রুমে ঢুকতে পারমিশন কিসের? যে তিত কলার মতো বউ আমার, পারমিশনে সব করতে গেলে সারা জীবন কুমারে থেকে যেতে হবে। তাই বউয়ের বেলায় নো পারমিশন। আর একজন তো আমার শালি সাহেবা,
শালি মানেই তো আধা ঘরবালি, তাই না? বলুন শালি সাহেবা। বলেই চোখ টিপে হাসলো পলক। পৃথাও তাতে তাল মিলিয়ে হেসে বলল। অবশ্যই ভাইয়া। ওপ সরি সরি দুলা ভাই। টপা বিড়বিড় করে বলল। বেটা গাছেরও খাবে, তলারও কুড়োবে। বিড়বিড় করে বললেও কথাটা স্পষ্ট পলকের শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছে গেল। পলক দ্রুত পায়ে এগিয়ে এসে তপার দিকে ঝুঁকে বলল। গাছেরটা খেতে দাও, প্রমিস। তলারটা কুড়াবো না। আমি তাকাবই না তলার দিকে। পলক তা জয়ের প্রমিস। পৃথিবী উল্টে গেলেও ভাঙবে না। তপা চোখ পিটপিট করে তাকিয়ে রইল। কিয়ৎকাল পর তপা শান্ত কণ্ঠে বলল। আপনি এখন এখানে কেন? পলক ভ্রু কুঁচকে বলল। কেন, আসার আগে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? তপা বিরক্ত ভঙ্গিতে জোরে শ্বাস ফেলল। পলক সেটা দেখে আর বিরক্ত না করে বলল। আমি বাইরে অপেক্ষা করছি, তুমি দ্রুত রেডি হয়ে নাও। তপা ঈষৎ অবাক হয়ে বলল। রেডি হব মানে? কোথায় যাব? কপালে যে এক গজ সাদা কাপড় নিয়ে বসে আছো, এগুলো খুলতে হবে না? তপা মৃদু স্বরে বলল। আজই? পলক তপার নরম কণ্ঠ শুনে নিজেও মোলায়েম গলায় বলল। আছে। ব্যথা করবে? জ্বলবে? পলক অবাক হয়ে বলল। এই, তুমি কি ভয় পাচ্ছ? তপা মাথা উপর নিচ করে সায় জানালো। পলক একটু এগিয়ে তপার কাছাকাছি বসে বলল। একটুখানি জ্বলতে পারে, বেশি ব্যথা করবে না। সেরে গেছে নিশ্চয়ই? অ্যান্টিবায়োটিক খাচ্ছ তো? ঘা শুকিয়ে এসেছে, ব্যথা পাবে না। সেদিনই ভালো ছিল, অজ্ঞান হয়েছিলাম, ব্যথা লাগেনি। আপনি একটা থাপ্পড় মেরে আমাকে অজ্ঞান করে দিন তো, তারপর ব্যান্ডেজ করার পর মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরে আনবেন। পলক অবাক চোখে চেয়ে দেখলো তপার পাগলামিগুলো। এত শক্তপোক্ত মনের মেয়েটাও এরকম বাচ্চামি করতে পারে জানা ছিল না তার। পলক কিছু বলছে না দেখে তপা পলকের হাত ঝাঁকিয়ে বলল। দিন না একটা থাপ্পড়, বেশি না তো, একটা প্লিজ। পলক মৃদু হেসে বলল। রেডি হয়ে নাও, আমি অপেক্ষা করছি। পৃথা কোথায় গেল? পৃথার কথা বলতে বলতেই পৃথা হাজির। নিন ভাইয়া একটুখানি কফি। জানি ভালো হবে না, তবুও নিন। মৃদু হেসে বলল পৃথা। পৃথার হাত থেকে কফির কাপ নিয়ে ছাদের দিকে পা বাড়াতেই তপা মৃদু স্বরে বলল। আপনি রুমেই থাকুন, ছাদে এখন অনেক রোদ। পলক চকিত ভঙ্গিতে তাকালো। ঠোঁটের কোণে ফুটে উঠল মুস্কি হাসির রেখা। তার কৃষ্ণময়ী তাকে নিয়ে ভাবছে, ভাবা যায়? তপা বিছানা থেকে নেমে দাঁড়াতেই পৃথা এসে আঁকড়ে নিল। দুহাতে ধরে ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেল। তপা জামা পাল্টে বেরিয়ে এসে পৃথাকে উদ্দেশ্য করে বলল। আমার চুলগুলো একটু বেঁধে দে না, এখন আর যুদ্ধ করতে ভালো লাগছে না। পৃথা হাসি মুখে চিরুনি নিয়ে কাজে লেগে গেল। পলক নিষ্পলক চেয়ে রইল তপার মেঘবরণ কেশের দিকে। দূর থেকে যেন ওই নিখোশ কৃষ্ণ আধারের মতো কেশরাশির মাতাল করা ঘ্রাণে মাতোয়ারা হচ্ছিল পলক। নেত্রপল্লব বারবার ঝাপটে নিজেকে নিয়ন্ত্রণ করে নিল সে, নয়তো একটাবার ছুঁয়ে দেওয়ার লোভে চকচক করছিল তার চোখ, নিষ্পিস করছিল হাত। মনটা বারবার বলছিল, কি হবে একটা বারে মাদকে শক্ত হলে? কি হবে একটা বার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিলে এই লম্বা চুলের গাছে? খুব কি অন্যায় হবে? পাপ হবে? কলঙ্ক লাগবে?